মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। তোমার তোমার দুটি পায়ে পড়ি গো, যা তোমার মনে আছে থাক। না, তা নয় সূর্যমুখী, তবু আরো শুনতে হবে। ইনি স্বামী, আমি তার পত্নী। বিধাতা যেন আমাদের পরস্পরের জন্যই সৃষ্টি করেছেন। মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। আজ শুনছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত সামাজিক উপন্যাস বিষবৃক্ষ। 1279 বঙ্গাব্দ অর্থাৎ ইংরেজির 1873 সালে এই উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়েছিল তৎকালীন বঙ্গদর্শন পত্রিকায়। আজ শুনছেন চতুর্থ পর্ব। হীরা যে সত্যি বলেনি কমলমণি বুঝেছিল। এও বুঝেছিল কুন্দনন্দিনী দোষী নয়। সে কথা জেনে অনুতাপে পুড়তে লাগল সূর্যমুখীও। ভুল বুঝে তাড়িয়ে দেওয়ার অপরাধ খণ্ডাতে তবে কি সে ফিরিয়ে আনবে কুন্দকে? কিন্তু কুন্দনন্দিনী কি ফিরতে চায়? কুন্দনন্দিনীর খোঁজ না পেয়ে অস্থির হয়ে পড়েছিলেন নগেন্দ্র। কিন্তু তাঁর স্ত্রী, রাগে ঈর্ষায় ছটফট করতে থাকা সূর্যমুখী কি কুন্দর গৃহত্যাগে তৃপ্তি পেয়েছিল? না, বরং সেও কাতরই হয়েছিল এ পরিস্থিতিতে, বিশেষত কমলমণির সঙ্গে এ নিয়ে কথোপকথনের পর। আচ্ছা, সত্যি কুন্দর দোষ ছিল বলে তোমার মনে হয়? কেন তুমি একথা বলছো কমল? আমি সবটা দেখে শুনেই বলছি। দোষ যদি হয়ে থাকে সে ওই দেবেন্দ্রর। অমিন সে বৈষ্ণবী সেজে এসেছিল। কুন্দ হয়তো জানতো না কিছুই। সে নিশ্চয়ই ওকে বৈষ্ণবীই ভেবেছিল। হীরা যে বলল দেবেন্দ্র কুন্দর জন্যই আসতো, আমিও যে নিজের চোখেই দেখেছি সেদিন। ওরা কেমন কাছটিতে বসে কথা বলছিল। হীরা বলেছিল ও লোকটা কুন্দর টানে আসে। দেবেন্দ্র যে সব সত্যি বলছে তা কি জানো? অতটা মদ গেলে মাতাল হয়ে এতগুলো কথা যে মিথ্যে বড়াই করেনি তা ঠিক আছে? আর তুমিও তো ওদের কথা বলতে দেখেছ। কি বলছিল শুনেছ কি? না, তা শুনিনি। তবু আমি তো কুন্দর সঙ্গে অনেক দিন কাটিয়েছি। ও অমন মেয়ে নয় গো। আর সত্যি যদি এ প্রেম থাকতো, কেউ না কেউ ঠিক বুঝত। এতগুলো মানুষে বাড়িতে ঠিক রটে যেত। জানোই তো, একটু কিছু ঘটলে সবাই কেমন কথা বলে। তা অবশ্য ঠিক। এ বাড়িতে তো নিন্দে মন্দ করার লোকের অভাব নেই। তুমি ঠিকই বলেছ ভাই। আমি বোধহয় সত্যিই বেশি বেশি ভেবে ফেলেছিলাম। কুন্দকে এভাবে বাড়ি ছাড়তে বললাম। অপমানে মেয়েটা, ছি ছি, আমার ভারী অন্যায় হয়ে গিয়েছে। সূর্যমুখী অনুতাপে পুড়তে লাগল। অন্যদিকে নগেন্দ্রর অবস্থা দেখে তিনি কথা বলা বন্ধ করে দেওয়ায় তার মনোকষ্টও কিছু কম ছিল না। স্বামীর বিরাগে সে কুন্দকে শতবার গালিও দিচ্ছিল, আবার মেয়েটাকে তাড়িয়ে দেওয়ার অপরাধে নিজেকেও হাজারবার গালি দিচ্ছিল সূর্যমুখী। শেষমেশ সেও কুন্দর সন্ধানে লোক লাগাল। এই পরিস্থিতিতে কমলমণি বা কি করে কলকাতায় ফেরে? সেও যাওয়া স্থগিত রাখল। তবে সে কাউকে গালি দেয়নি, কণামাত্র তিরস্কার করেনি সূর্যমুখীকেও। বরং গলা থেকে কণ্ঠহার খুলে সে বাড়ি জুড়ে সকলকে দেখালো। সঙ্গে ঘোষণা করল, যে কুন্দকে এনে দেবে তাকেই আমি এ হারখানা দেব। হীরা সব শুনল, দেখল, তবু কিচ্ছুটি বলল না। কমলের হার দেখে সে কিছুটা লোভে পড়েছিল ঠিকই, তবে লোভ সম্বরণ করল। দ্বিতীয় দিন কাজ সেরে আবার দুপুরে আইর স্নানের সময় হীরা বাড়ি ফিরল। কুন্দর স্নান খাওয়া শেষে ফিরে গেল দত্ত বাড়িতে। তারপর রাতে এসে সে আর কুন্দ আগের মতোই বিছানা করে শুয়ে পড়ল। কিন্তু ঘুম নেই কারো চোখেই। কুন্দ নিজের মনের দুঃখে জেগেছিল, আর হীরাও তার নিজের সুখ দুঃখে। তবে সে যা চিন্তা করছিল
তা মুখে বলার নয়, অতিশয় গোপন। ছি ছি, হীরা এমন কেন যে? বয়স কম, মুখখানিও দেখতে মন্দ নয়, তবু তার মনের ভেতর এত খলকপট কেন? বিধাতা তাকে ফাঁকি দিয়েছে, তাই বুঝি সে সকলকে ফাঁকি দিতে চায়? সূর্যমুখীর জায়গায় থাকলে সে কি এমনটা হতো? হীরা বলে, না, মোটেই না। হীরাকে হীরার জায়গায় বসানো হয়েছে বলেই সে হীরা। লোকে বলে সকলই দুষ্টের দোষ। দুষ্ট বলে আমি ভালো মানুষ হতাম, কিন্তু লোকের দোষে দুষ্ট হয়েছি। লোক বলে 5 কেন 7 হলো না, আর 5 বলে আমি তো 7 হতেই পারতাম, 2 আর 5 7। বিধাতা কিংবা তাঁর সৃষ্ট লোক যদি আমায় আরো 2 দিত, তাহলেই 7 হতে পারতাম। হীরা শুয়ে শুয়ে এইসবই ভাবছিল। কুন্দকে নিয়ে যে কি করা উচিত তা যেন আর ঠিক করে উঠতে পারছিল না সে। উথাল পাথাল ভাবনাগুলোই শুধু ঘিরে ধরছিল তাকে। এখন কি আর করি? পরমেশ্বর যখন এমন সুবিধে করে দিচ্ছেন, তা যেন নিজের দোষে নষ্ট না হয়। কুন্দকে যদি দত্ত বাড়িতে ফিরিয়ে নিয়ে যাই, তবে কমল হার দেবে, গিন্নিও নিশ্চয়ই কিছু দেবে, আর বাবুর থেকে তো আদায় করেই ছাড়বো আমি। আর যদি কুন্দকে দেবেন্দ্র বাবুর হাতে তুলে দিই, সেও নগদে আমাকে মোটা টাকা দেবে, অনেক টাকা। কিন্তু সে কাজটা যে প্রাণ থাকতে করতে পারবো না আমি। আচ্ছা, দেবেন্দ্র বাবু কুন্দকে কি এমন সুন্দরী দেখল? আমরা কতর খাটিয়ে খাই, যদি ভালো খেয়ে ভালো পরে পটের বিবিটি সেজে ঘর তোলা হয়ে থাকি না, তো আমাদেরও অমন হতো। এই মেয়েটা এত মিনমিনে ঘ্যান ঘ্যানে আর প্যান প্যানে, সে দেবেন্দ্রবাবুর মর্ম আর কি বুঝবে? অথচ পাঁক ছাড়া যেমন পদ্ম ফোটে না, দেবেন্দ্রবাবুরও কুন্দবিনে মনোহরণ হয় না। যার কপালে যা, আমি আর রাগ করি কেন? কিন্তু মনকে চোখ ঠেরে আর কি হবে? আগে ভালোবাসার কথা শুনলে হাসতাম, বলতাম ওসব মুখের কথা, প্রবাদ মাত্র। এখন আর হাসব না আমি। ভেবেছিলাম যে ভালোবাসি বাসুক, আমি কখনো কাউকে ভালোবাসব না। কিন্তু ঠাকুর বলল, রসু মজা দেখাচ্ছি, শেষে কিনা বিগারের দৌলতে গঙ্গা স্নান। পরের চোর ধরতে গিয়ে যে নিজের প্রাণটাই চুরি হয়ে গেল। আহা, কি মুখখানি, কি গরম, আর কি চেহারা! আর কারো কি এমন আছে? এদিকে মিনসে বলে কি না, কুন্দকে এনে দে। বলতে যেন আর লোক পেল না। মারি মিনসে নাকে এক কিল। আহা, তাতেও সুখ। দূর হ, ও পথেও ধর্মের কাঁটা যে। এ জন্মের সুখ দুঃখ বহুকাল ঠাকুরকে দিয়েছি, তা বলে কুন্দকে দেবেন্দ্রর হাতে দিতে পারবো না বাপু। সে কথা মনে হলেও গা জ্বালা করে। বরং কুন্দ যাতে কখনো তার হাতে না পড়ে তাই করি। কুন্দ যেখানে ছিল সেখানেই রেখে আসি বরং, তবে ও দেবেন্দ্রর হাত ছাড়া হবে। সে বৈষ্ণবী সাজক আর ব্যাসদেব, ঘরের ভিতরে তো আর যেতে পারবে না বাপু। কিন্তু কুন্দ মনে হয় আর বাড়িমুখ হতে চাইবে না। তবে সবাই মিলে যদি বাবা বাছা করে নিয়ে যাই, তবে যেতেও পারে। আর একটা মনের কথা আছে, ঈশ্বর কি তা পূরণ করবেন? সূর্যমুখীর থোঁতামুখ কি ভোতা হবে? দেবতা করলে হতেও পারে। আচ্ছা, সূর্যমুখীর উপরে আমার এত রাগই বা কেন? সে তো আমার খারাপ করেনি কখনো, বরং ভালোই বাসে, ভালোই করে। আসলে সূর্যমুখী সুখী আর আমি দুঃখী।
সে মনিব, আমি বাঁধি, সুতরাং তার উপরে আমার বড় রাগ। যদি বলো ঈশ্বর তাকে এমন করেছেন, তার আর দোষ কি? আমি হিংসে করি কেন? তবে বলবো ঈশ্বর আমাকে হিংসুক করেছেন, তাতে আমারই বা দোষ কি? আমি খামোখা তার মন্দ করতে চাই না, কিন্তু যদি তার মন্দ করে আমার ভালো হয় তবে করব না কেন? নিজের ভালো কে না চায়? তাই হিসেব করে দেখি কিসে কি হয়। এখন আমার কিছু টাকার দরকার, আর দাসীপনা আমি করতে পারি না। আর সে টাকা আসবে কোথা থেকে? দত্তবাড়ি থেকেই তো। হীরা টাকা রোজগারের ফিকির খুঁজছিল অনেক দিন থেকেই। আজও সেই ভাবনাতেই সে মশগুল হয়ে রইল। একটা ফিকির তার মাথায় এলো বটে। এখন সবাই জানে কুন্দর উপরে নগেন্দ্রবাবুর চোখ পড়েছে। বাবু এখন কুন্দমন্ত্রের উপাসক। বড় মানুষ লোক, চাইলেই পারে, পারে না শুধু সূর্যমুখীর জন্য। আচ্ছা, যদি দুজনের মধ্যে একটা চটাচটি হয় তবে আর বাবু সূর্যমুখীর খাতির করবে না। এখন তবে সেই চটাচটির একটা উপায় করতে হবে, তাহলেই বাবু ষোড়শ প্রচারে কুন্দ পুজোয় বসবেন। কুন্দ হলো বোকা, আমিও শেয়ানামি, আমি শিগগিরই ওকে বশ করতে পারবো। এরই মধ্যে তার অনেক জোগাড় হয়ে রয়েছে। মনে করলে ওকে দিয়ে আমার যা ইচ্ছা তাই করাতে পারি। যদি বাবু কুন্দ পুজো করেন তবে তিনি হবেন কুন্দর আজ্ঞাকারী, আর কুন্দকে করব আমার আজ্ঞাকারী। সুতরাং পুজোর ছোলাটা কলাটা আমিও পাব। এতে যদি আর দাসীপনা করতে না হয় তাহলেই হলো। দেখি দুর্গা কি করেন। নগেন্দ্রকে কুন্দনন্দিনী দেব, কিন্তু হঠাৎ না, আগে কিছুদিন লুকিয়ে রেখে দেখি। বিচ্ছেদেই তো প্রেমের পাক। বিচ্ছেদে বাবুর ভালোবাসাটা পেকে আসবে, ঠিক তখন কুন্দকে বার করব। তাতে যদি সূর্যমুখীর কপাল না ভাঙে তবে তার কপালের বড় জোর। ততদিন আমি বসে বসে কুন্দকে উঠবোস মক্স করাই গিয়ে। আগে আইকে কামারঘাটা পাঠিয়ে দিই, না হলে যে কুন্দকে আর লুকিয়ে রাখা যায় না। যেমন ভাবা তেমনি কাজ। ছল করে হীরা তার আইকে কামারঘাটায় কুটুম বাড়িতে পাঠিয়ে দিল, আর কুন্দকে অতি গোপনে নিজের বাড়িতেই রেখে দিল। তার যত্ন সহৃদয়তায় মুগ্ধ হয়ে কুন্দ ভাবল, কত যত্ন করছে আমায়, কতখানি ভাবছে আমার কিসে ভালো কিসে মন্দ। হীরার মতো মানুষ হয় না, কমলও বুঝি আমায় এত ভালোবাসে না। তবে হীরা যতই ভাবুক কুন্দকে বশ করতে হবে, কাজটা ততটাও সহজ ছিল না। কারণ সূর্যমুখী যতক্ষণ পর্যন্ত নগেন্দ্রর চোখের বিষ না হবে ততক্ষণ কিছুতেই কিছু হওয়ার নয়। সেটাই গোড়ার কাজ। হীরা তাই তাঁদের অভিন্ন হৃদয় ভিন্ন করার চেষ্টায় মেতে উঠল। রোজকার মতোই একদিন সকালে হীরা মনিবের বাড়ি এসে ঘরের কাজে লাগল। দত্তবাড়িতে কৌশল্যা নামে এক পরিচারিকা কাজ করত। হীরা দাসীকুলে প্রধান এবং বাড়ির গৃহিণীর প্রসাদ পুরস্কার ভাগিনী হওয়ায় সে হিংসে জ্বলে পুড়ে মরত। হীরা তাকেই বলল, ও কুশি দিদি, আজ আমার গা কেমন কেমন করছে, আমার কাজগুলো আজ তুই কর না রে। কৌশল্যা হীরাকে খানিক ভয়েই পেত, তাই সে তৎক্ষণাৎ রাজি হল। তা করব বই কি, সকলেরই ভাই শরীরের ভালো মন্দ আছে, তা এক মনিবের চাকর করব না? হীরার উদ্দেশ্য ছিল কৌশল্যা যাই বলুক না কেন যেন তেন প্রকারেণ সে ঝগড়া বাঁধাবে। এই সামান্য কথাটুকুকেই সে কাজে লাগিয়ে মাথা ঝাঁকিয়ে তর্জন গর্জন জুড়ে দিল। কিলা কুশি, তোর যে বড় আস্পর্ধা দেখছি, তুই গালি দিস? কৌশল্যা হতবাক হয়ে বলল, আমরি, আমি কখন গালি দিলাম? মোলজা আবার বলে কখন গালি দিলাম? কেন কেন শরীরের ভালো মন্দ কেলা? আমি মরতে বসেছি নাকি? আমাকে শরীরের ভালো মন্দ দেখাবেন যেন আশীর্বাদ করছেন। তোর শরীরের ভালো মন্দ হোক। হয় হোক, তা রাগ করিস কেন? মরতে তো হবেই একদিন।
জম তো আর তোকেও ভুলবে না, আমাকেও ভুলবে না। জম যেন তোকে কিছুতেই না বলে। তুই হিংসেতে মর, শিগগিরই মরে যা। নিপাত যা, নিপাত যা, নিপাত যা। তুই যেন দু চোখের মাথা খেয়ে মরিস। কৌশল্যা আর সহ্য করতে পারল না, সেও এবার পুরো দমে শুরু করে দিল। তুমিও দু চোখের মাথা খাও, তুমি নিপাত যাও, তোমায় যেন জম না ভোলে। পোড়ামুখী, অবাগী, সতেক খোয়ারি। কুন্দল বিদ্যায় হীরার চেয়ে কৌশল্যা ঢের পটু, অতএব হীরা পাটকেলটি খেল। সে চলল প্রভু পত্নীর কাছে নালিশ করতে। তবে কেউ যদি তখন হীরার মুখখানি নজর করত, তবে দেখত তাতে রাগের লক্ষণ মাত্র নেই, বরং ঠোঁটের কোণে একটু হাসি লেগে আছে। তবে হীরা যখন সূর্যমুখীর কাছে গিয়ে পৌঁছল, তখন তার মুখ রাগে থমথম করছে। প্রথমেই সে স্ত্রীলোকের ঈশ্বরদত্ত অস্ত্রটি প্রয়োগ করল, কেঁদে দেশ ভাসালো। সূর্যমুখী নালিশের আর্জি বিবেচনা করে বিচার করল। সে বেশ বুঝল দোষ হীরারই, তবু হীরার অনুরোধে কৌশল্যাকে ডেকে এনে যৎকিঞ্চিৎ অনুযোগ করল। আহা, কেন বাপু তুই এসব কথা বলতে গেলি? শরীর নিয়ে এমন কথা বললি বলেই তো হীরার মনে লেগেছে। ও গিন্নিমা, আমি অমন করে বলিনি গো, হীরা শুধু শুধু ঝগড়া করছে। আচ্ছা, মিটিয়ে নে বাপু এখন দুজনে, তাহলেই হলো। সূর্যমুখীর কথায় হীরা সন্তুষ্ট হল না। শটান বলল, ও মাগিকে ছাড়িয়ে দাও কাছ থেকে, না হলে আমি থাকবো না। এবারে সূর্যমুখী বেশ বিরক্তই হল, রেগে বলল, হিরে, তোর বড় আদর বেড়েছে দেখছি। তুই আগে গালি দিলি, দোষ সব তোর, আবার এখন তোর কথাতেই ওকে ছাড়িয়ে দেব? আমি এমন অন্যায় করতে পারবো না। তোর যেতে ইচ্ছে হয় যা, আমি থাকতে বলবো না। হীরা ঠিক এটাই চেয়েছিল। সে থমথমে মুখে বলল, এমন বললি তো? আচ্ছা, তাই হোক তবে, আমি চললাম। চোখের জলে বুক ভাসিয়ে হীরা বেরিয়ে সোজা হাঁটা দিল বারমহলের দিকে, বাবুর কাছে। নগেন্দ্র তখন বৈঠকখানায় একা বসে, এখন একাই থাকেন সেখানে। হীরা কাঁদতে কাঁদতে উপস্থিত হলে তিনি হকচকিয়ে বললেন, এ কি হিরে, কি হয়েছে? কাঁদছিস কেন? বাবু, আমার মাইনে পত্তর সব করে দিতে হুকুম করুন। সে কি রে, কি হয়েছে? আমার জবাব হয়েছে, মা ঠাকুরন আমায় জবাব দিয়েছে। কেন, কি করেছিস তুই? খুশি আমায় গালি দিয়েছিল, আমি নালিশ করেছিলাম, কিন্তু তার কথাই বিশ্বাস করে মা ঠাকুরন আমায় জবাব দিলেন। নগেন্দ্র বুঝলেন হীরা পুরো সত্যি বলছে না। মাথা নেড়ে হাসতে হাসতে তাকে বললেন, এ তো কাজের কথা নয়। হিরে, আসল কথাটা কি তাই বল। আসল কথাটা হলো, আমি আর থাকবো না বাবু। কেন? মা ঠাকুরনের আজকাল মুখ বড় এলোমেলো হয়েছে, কাকে কখন কি বলেন কোনো ঠিক নেই। নগেন্দ্রর ভ্রু কুঁচকে গেল। তীব্র স্বরে বললেন, সে কি? হীরা এই সুযোগেরই অপেক্ষায় ছিল। যা বলতে সে এসেছিল তা বলার এই তো মোক্ষম সময়। সে তৎক্ষণাৎ বলল, সেদিন কুন্দ ঠাকুরনকেও তো যা নয় তাই বলেছিলেন, সে শুনেই তো তিনি দেশত্যাগী হয়েছেন। আমাদেরও সেই একই ভয়, পাছে আমাদের কোনোদিন কি বলেন, আমরা তো তাহলে বাঁচবো না, তাই আগে ভাগে সরে পড়ছি। কি বলেছিলেন তিনি কুন্দকে? মাফ করবেন বাবু, আপনার সামনে লজ্জায় তা মুখে আনতে পারছি না। নগেন্দ্র স্তম্ভিত হয়ে গেলেন, তাঁর মুখ চোখ থমথম করে উঠল। হীরাকে শুধু বললেন, ঠিক আছে, আজ বাড়ি যা, কাল ডাকবো। নগেন্দ্র সোজা রওনা দিলেন অন্তঃপুরের দিকে। হীরার মুখে ফের চিলতে হাসিটি ফুটে উঠল। এই তো সে চেয়েছিল, এরই জন্য সে কৌশল্যার সঙ্গে বচসা জুড়েছিল। হীরা পা টিপে টিপে নগেন্দ্রর পিছু নিল। তিনি সোজা গিয়ে দাঁড়ালেন সূর্যমুখীর মুখোমুখি।
তাকে নিয়ে গেলেন নিভৃতে। জলদ গম্ভীর স্বরে বললেন, তুমি কি হীরাকে বিদায় দিয়েছ? দিয়েছি। সে অকারণে কুশির সঙ্গে ঝগড়া বাঁধিয়ে গালিগালাজ করেছে। তারপর তারই ঘাড়ে দোষ চাপিয়ে আমার কাছে নালিশ করেছিল। যখন দেখল বেগতিক, তখন কুশিকে কাজ ছাড়িয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছিল। এমন অশান্তি করলে হিরেকে দিয়ে তো আমার চলবে না, তাই তাকে ছাড়িয়ে দিলাম। মরুকে, তুমি কুন্দনন্দিনীকে কি বলেছিলে? নগেন্দ্র দেখলেন পলকে সূর্যমুখীর মুখ শুকিয়ে গেল। তিনি বুঝলেন হীরা মিথ্যে বলেনি। সূর্যমুখী অস্ফুট স্বরে বলল, কি বলেছিলাম? কোনো দুর্বাক্য বলেছিলে কি? সূর্যমুখী কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, তুমি আমার সর্বস্ব। তুমি আমার ইহকাল, আমার পরকাল। তোমার কাছে আমি কোনো কথা লুকোবো কেন? কখনো কোনো কথা লুকোইনি তোমার কাছে। আজ পরের কথা তোমার কাছে কেন লুকোবো? আমি কুন্দকে কুকথা বলেছিলাম, পাছে তুমি রাগ করো, তাই ভরসা করে বলতে পারিনি। আমার এই অপরাধ তুমি ক্ষমা করো। আমি সবটা বলছি। সূর্যমুখী হরিদাস বৈষ্ণবীর পরিচয় থেকে কুন্দনন্দিনীর তিরস্কার পর্যন্ত সকল কথা অকপটে স্বামীকে খুলে বলল। শেষে বলল, কুন্দনন্দিনীকে এভাবে তাড়িয়ে আমিও মরমে মরে আছি গো। দেশে দেশে তার খোঁজে লোক পাঠিয়েছি। সন্ধান পেলে ঠিক ফিরিয়ে আনতাম। আমার অপরাধ নিও না। তোমার বিশেষ অপরাধ নেই। তুমি কুন্দর যেমন কলঙ্ক শুনেছিলে, তাতে কোন ভদ্রলোকের স্ত্রী তাকে মিষ্টি কথা বলবে বা ঘরে স্থান দেবে? কিন্তু একবার ভাবলে ভালো হতো যা শুনেছ তা সত্যি কিনা। তখন ভাবিনি গো, এখন ভাবছি। ভাবনি কেন? আমার মনে যে এক ভুল ধারণা বাসা বেঁধেছিল। বলতে বলতে অতিপ্রাণা সাধ্বী সূর্যমুখী স্বামীর পায়ের কাছে মাটিতে বসে পড়ল। দুহাতে তার পা জড়িয়ে চোখের জলে ভিজিয়ে দিল। তারপর মুখ তুলে বলল, প্রাণাধিক তুমি। আমার পাপ মনের ভেতরে কোনো কথা থাকলে তোমার কাছে লুকোবো না। আমার আমার অপরাধ নেবে না তো? থাক, বলতে হবে না। আমি জানি তুমি সন্দেহ করেছিলে আমি কুন্দনন্দিনীর অনুরক্ত। সূর্যমুখী স্বামীর চরণে মুখ লুকিয়ে কাঁদতে লাগল। একসময় শিশির ভেজা পদ্মের মতো ক্লিষ্ট মুখখানি তুলে স্বামীর দিকে চেয়ে বলল, কি বলবো তোমায়? আমি যে দুঃখ পেয়েছি তা কি তোমায় বলতে পারি? মরলে পাছে তোমার দুঃখ বাড়ে, তাই মরিনি। নইলে যখন জেনেছিলাম অন্য কেউ তোমার হৃদয়ে জায়গা করে নিয়েছে, আমি তখনই মরতে চেয়েছিলাম। মুখের কথায় নয়, যেমন যেমন সকলে কথার কথা বলে থাকে। আমি আমি সত্যি সত্যি আন্তরিক অকপটে মরতে চেয়েছিলাম। আমার অপরাধ নিও না। নগেন্দ্র অনেকক্ষণ স্থিরভাবে স্ত্রীর মুখের দিকে চেয়ে রইলেন। তারপর দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, সূর্যমুখী, সব অপরাধ আমারই। আমি সত্যিই তোমার কাছে বিশ্বাসঘাতক। সত্যি আমি তোমাকে ভুলে কুন্দনন্দিনীর প্রতি কি বলবো? আমি যে যন্ত্রণা পেয়েছি, যে যন্ত্রণা পাচ্ছি, তা তোমাকে কি বলবো আর? তুমি হয়তো ভাবছ আমি নিজের মনকে দমন করার চেষ্টা করিনি। এমনটা ভেবো না। আমি নিজেকে যত তিরস্কার করেছি, ততটা তুমিও কখনো আমাকে করতে পারবে না। আমি পাপাত্মা, নিজের মনকে বশ করতে পারলাম না। সূর্যমুখী আর সহ্য করতে পারল না। জোড় হাত করে কাতর গলায় বলল, তোমার তোমার দুটি পায়ে পড়ি গো। যা তোমার মনে আছে থাক, আমায় আর বলো না। তোমার প্রতিটি কথা আমার
আমার বুকে শেলের মতো বিঁধছে। আমার অদৃষ্টে যা ছিল তা ঘটেছে, আর শুনতে চাই না। এসব কথা আমার আমার অশ্রাব্য। নগেন্দ্র থামতে পারলেন না, তবু বলে চললেন, না, তা নয় সূর্যমুখী, তবু আরও শুনতে হবে। কথা যখন উঠেছে তখন আমার মনে যা আছে সবটাই বলতে চাই। বলি বলি করেও এতদিন বলতে পারছিলাম না। আমি এ সংসার ত্যাগ করব, ভয় নেই, মরব না, দেশান্তরে যাব। বাড়ি ঘর সংসারে আর সুখ নেই, তোমার কাছে আমার আর সুখ নেই। আমি তোমার অযোগ্য স্বামী, আমি আর কাছে থেকে তোমায় কষ্ট দিতে চাই না। কুন্দ নন্দিনীকে আমি দেশ দেশান্তরে খুঁজে বেড়াবো, তুমি এ বাড়ি গৃহিণী হয়ে থেকো। মনে মনে ভেবো তুমি বিধবা। যার স্বামী এমন পামর, সে বিধবা নয় তো কি? কিন্তু আমি পামর হই আর যাই হই, তোমাকে প্রবঞ্চনা করতে পারবো না। অন্যকে আমি আমার মন সঁপেছি, সে কথা তোমাকে স্পষ্ট করে বলছি। এখন আমি দেশত্যাগ করে চললাম। যদি কুন্দ নন্দিনীকে ভুলতে পারি তো ফিরে আসব। এমন শেলের মতো কথা শুনে সূর্যমুখী আর কি বা বলতো। কয়েক মুহূর্ত সে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল, তারপর ছিটকে পড়ল মাটিতে। শুয়ে সে মুখ লুকিয়ে ফেলল, কিন্তু কাঁদল কি? হত্যাকারী বাঘ যেমন হত প্রাণীটির যন্ত্রণা দেখে, নগেন্দ্র সেভাবেই স্থির দাঁড়িয়ে সূর্যমুখীর অবস্থা দেখছিলেন। মনে মনে বলছিলেন, নয়তো তোমার সঙ্গে এই আমার শেষ দেখা। সেই তো মরতে হবে, তার আবার আজকাল কি? জগদীশ্বরের ইচ্ছে, আমি তার কি করব? আমি কি চাইলে এর প্রতিকার করতে পারবো? আমি মরতে পারি, কিন্তু তাতে কি সূর্যমুখী বাঁচবে? না নগেন্দ্র, তুমি মরলে সূর্যমুখী বাঁচবে না, কিন্তু তোমার মরাই ভালো ছিল। খানিক পরে সূর্যমুখী উঠে বসল, স্বামীর পায়ে ধরে বলল, একটা ভিক্ষা চাই। কি? আর একটা মাস বাড়িতে থাকো। ইতিমধ্যে যদি কুন্দনন্দিনীকে পাওয়া না যায় তবে তুমি দেশ ত্যাগ করো, আমি মানা করব না। উত্তর না দিয়ে নিশ্চুপে নগেন্দ্র ঘরের বাইরে বেরিয়ে গেলেন। মনে মনে 1 মাস আরও থাকতে সম্মত হলেন অবশ্য। সূর্যমুখীও তা বুঝতে পেরেছিল। সে স্থির তাকিয়ে নগেন্দ্র চলে যাওয়া দেখছিল। মনে মনে নিজেকে বলছিল, তুমি আমার সর্বস্ব ধন, তোমার পায়ের কাঁটাটি তোলার জন্য আমি প্রাণও দিতে পারি। পাপী সূর্যমুখীর জন্য তুমি দেশ ছাড়া হবে? তুমি বড় না আমি বড়? দিন চলতে লাগল। হীরাদাসীর চাকরি গিয়েছিল, তবু দত্তবাড়ির সঙ্গে তার সম্বন্ধ ঘোচেনি। সে বাড়ির খবর নিতে হীরা সদা ব্যস্ত। সেখানকার কাউকে পেলে ধরে বেঁধে বসিয়ে গল্প ফাঁদে। কথায় কথায় জেনে নিতে চায় নগেন্দ্র সূর্যমুখীর সম্পর্ক এখন কি রকম। কাউকে না পেলে নিজেই ছল করে বাবুদের বাড়ি গিয়ে বসে। দাসী মহলে 5 রকম কথা পেড়ে নিজের অভিপ্রায় সিদ্ধ করে ফিরে যায়। এভাবে আরও কদিন কাটল, কিন্তু একদিন এক বড়সড় গোলযোগ বাধার আশঙ্কা দেখা দিল। দেবেন্দ্রর সঙ্গে হীরার পরিচয় হওয়া অবধি তার বাড়িতে মালতী গোয়ালিনী ঘন ঘন যাতায়াত করছিল। সে বুঝছিল এ বিষয়টায় হীরা অসন্তুষ্ট হচ্ছে, কারণটা বুঝছিল না। সে আরও খেয়াল করল বাড়ির একটা ঘর বন্ধই থাকে। প্রখর বুদ্ধি হীরা তাতে সর্বদা বাইরে থেকে শিকল দিয়ে তালা চাবি এঁটে রাখত। একদিন অকস্মাৎ মালতী দেখল তাতে তালা দেওয়া নেই। সে শিকল খুলে দরজা ঠেলে দেখল ভেতর থেকে বন্ধ। মালতী বুঝল ভেতরে মানুষ থাকে। মালতী হীরাকে কিছু জিজ্ঞেস করল না বটে, কিন্তু নিজের মনেই ভাবতে লাগল, ও ঘরে কেউ তো নিশ্চয়ই আছে, কিন্তু মানুষটা কে? পুরুষ মানুষ নাকি? না না না, তা হবে না। হীরের কার সঙ্গে কেমন সম্পর্ক সবই তো মোটামুটি জানি।
কুন্দনন্দিনী? কি যেন বলেছিল হিরে? কুন্দ ঠাকুরনকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, সে নাকি দত্তদের বাড়ি ছেড়ে কোথায় চলে গিয়েছে। না, ব্যাপারটা দেখতে হচ্ছে তো। সন্দেহভঞ্জনে মালতী শিগগিরই একটা উপায় করল। বাবুদের বাড়ি থেকে হীরা এক হরিণ শিশুকে নিয়ে এসেছিল। বড় চঞ্চল বলে সে বাঁধাই থাকতো সর্বক্ষণ। একদিন মালতী তাকে খাওয়াচ্ছিল। তা করতে করতেই হীরার অলক্ষ্যে সে ছানাটার বাঁধন দিল খুলে। ছাড়া পেতেই সে তীব্র বেগে বাইরের দিকে ছুটে পালালো। তাকে ধরতে হীরাও ছুটল পিছু পিছু। হীরা এগোতে মালতী ব্যগ্র স্বরে ডাক দিল, হিরে, ও হিরে, ও গঙ্গাজল। হীরা ততক্ষণে খানিকটা তফাতে চলে গিয়েছিল। সে কিছুই শুনতে পেল না। এবার মালতী আছাড়ি পিছাড়ি খেয়ে ডাক ছেড়ে কান্না জুড়ল। আমার গঙ্গাজল, ও হিরে, এমন কেন হলো রে? ও হিরে। কাঁদতে কাঁদতে সে কুন্দনন্দিনীর ঘরের দরজায় ঘা মেরে কাতর স্বরে বলতে লাগলো, ও কুন্দ, শিগগির দৌড় খোলো, বেরিয়ে এসো। গঙ্গাজল কেমন করছে গো? কুন্দনন্দিনী ভেতর থেকে সবটাই শুনছিল। এবার ভয় পেয়ে ব্যস্ত সমস্ত হয়ে সে দরজা খুলল। কি কি হয়েছে গা? কি হয়েছে হীরের? মালতী তাকে দেখে হি হি করে হেসে পালিয়ে গেল। কুন্দনন্দিনী বুঝল সবটাই মালতীর ছল। সে তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিল। পাছে হীরা তিরস্কার করে, সত্যিটা বলতে পারল না তাকে। এদিকে মালতী সোজা চলে গেল দেবেন্দ্রর বাড়ি। তাকে বলল, ও বাবু, আপনি যা খুঁজছিলেন সে তো হীরের বাড়িতে আছে। কিসের কথা বলছিস? আরে আমাদের কুন্দ ঠাকুরন গো, সে তো হীরের বাড়িতে থাকে, মোটেই দেশ ছেড়ে চলে যায়নি। বটে, তা তুই জানলি কি করে? হিরে বললো তোকে? কি যে বলেন বাবু, হীরে তো তাকে লুকিয়ে রেখেছে, আমায় বলবে কেন? আমার যেন কেমন কেমন ঠেকছিল, তাই ছল করে দেখে এসেছি নিজের চোখে। কুন্দ ও বাড়িতেই থাকে, ঘরে দৌড় এঁটে। দেবেন্দ্র মালতীর কাছে প্রীত হয়ে তাকে পুরস্কার দিয়ে বিদায় করলেন। স্থির করলেন স্বয়ং হীরার বাড়ি গিয়ে এসপার নয় ওসপার করে আসবেন। কিন্তু সেদিন একখানা পার্টি ছিল, তাই যাওয়ার উপায় ছিল না। অগত্যা ঠিক করলেন পরদিনই যাবেন। এদিকে মালতীর কাছে ধরা পড়ে কুন্দনন্দিনী যেন মরমে মরেছিল। যে হীরা তাকে এত যত্নে লুকিয়ে রেখেছে তাকেও কিছু বলতে পারছিল না। এমন খাঁচার পাখির মতো বন্দি জীবন ভালো লাগছিল না তার। তাতে আবার যেমন করে বিপরীতমুখী দুটি স্রোত পরস্পরের সঙ্গে ধাক্কা খেলে তাদের গতিবেগ বেড়ে যায়, কুন্দর হৃদয়েও ঠিক তাই ঘটছিল কদিন ধরে। একদিকে সূর্যমুখী বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পরে অপমান, তিরস্কার, লোকলজ্জা স্রোত বইছিল তার মনে। অপরদিকে প্রণয় স্রোত এসে তার ওপর পড়ল। ব্যাস, প্রেমের প্রবাহ স্রোত গেল বেড়ে। বড় নদীতে ছোট নদী ডুবে গেল। সূর্যমুখীর করা অপমান ক্রমশ ফিকে হয়ে আসতে লাগলো যেন। সেও আর স্থান পেল না। কুন্দর মন জুড়ে এখন শুধুই নগেন্দ্র। একলা ঘরে বসে কুন্দনন্দিনী ভাবতে লাগলো, কেন যে ও বাড়ি ছেড়ে চলে এলাম? দুটো কথাই তো বলেছিল, তাতে কি এমন ক্ষতি হতো? নগেন্দ্রকে তো দেখতে পেতাম, এখন যে একবারও দেখতে পাই না। তবে কি আবার ও বাড়িতে ফিরে যাব? যদি আমাকে তাড়িয়ে না দাও তবে আমি যাই, কিন্তু পাছে আবার তাড়িয়ে দেয়। দিবানিশি কুন্দর মনে এই ভাবনাই চলছিল। দত্তবাড়িতে ফেরা উচিত কিনা সে বিচার আর বড় একটা করত না। 2-4 দিনেই স্থির সিদ্ধান্ত নিল সে ফিরে যাওয়াই তার কর্তব্য, নইলে যে প্রাণ যায়। তবে গেলে সূর্যমুখী আবার তাড়িয়ে দেবে কিনা সেটা বিবেচনা করছিল বটে। কিন্তু শেষে কুন্দর এমন দশা হলো যে সে স্থির করল
সূর্যমুখী তাড়িয়েই দিক আর যাই করুক, সে যাবেই। কিন্তু যাবে কি করে? কুন্দর মন ভাবনায় তোলপাড় হচ্ছিল। কি বলে আবার ও বাড়িতে গিয়ে দাঁড়াই? একা যেতে যে বড় লজ্জা করছে। আচ্ছা, হীরাকে বলবো? ও যদি আমায় সঙ্গে করে নিয়ে যায় তবে আমার যাওয়া হয়। কিন্তু হীরাকে মুখ ফুটে এ কথা বলবো কি করে? আমার যে ভারী লজ্জা করবে। কুন্দ যাই ভাবুক, যতই লজ্জা পাক, মন যে আর মানছিল না। প্রাণাধিকের অদর্শন আর সইছিল না কিছুতেই। অগত্যা একদিন রাত থাকতে কুন্দ শয্যা ত্যাগ করে উঠে পড়ল। হীরা তখন ঘুমোচ্ছে। কুন্দ নিঃশব্দে দরজা খুলে বাড়ির বাইরে বেরিয়ে এলো। কৃষ্ণপক্ষের শেষ। আকাশে ক্ষীণকায়া চাঁদ যেন সাগরে নিক্ষিপ্ত বালিকা সুন্দরীর মতো ভাসছিল। বড় বড় গাছের ফাঁকে রাশি রাশি অন্ধকার জমাট বেঁধে আছে। শীতল বাতাস বইছে অতি ধীরে। পদ্মপাতা শ্যাওলায় জড়ানো সরোবরের জল তাতে নড়ে না। অস্পষ্ট হয়ে থাকা গাছের মাথাদের ওপরে নিবিড় নীল আকাশ ছেয়ে আছে। পথের পাশের কুকুরেরাও অকাতরে ঘুমিয়ে। প্রকৃতি যেন স্নিগ্ধ গাম্ভীর্যময়ী হয়ে শোভা ছড়াচ্ছে। কুন্দ সন্দেহ ভরে পথ অনুমান করতে করতে দত্তবাড়ির দিকে চলল। শুধু নগেন্দ্রকে একটিবার চোখের দেখা দেখতে পাওয়া। ও বাড়িতে ফেরা যবে হবে হবে। ইতিমধ্যে একদিন লুকিয়ে দেখে এলে ক্ষতি কি? কুন্দ ভেবে ভেবে স্থির করেছিল, রাত থাকতে বরং দত্তবাড়ির কাছে গিয়ে চারপাশে একটু ঘুরে বেড়াবো। কোনো সুযোগে নগেন্দ্রকে নিশ্চয়ই জানালায় কিংবা প্রাসাদে, বাগানে কিংবা পথে কোথাও একবার দেখতে পাবো। যদি ভোরে তিনি ওঠেন, তাকে দেখতে পেলেও তো পেতে পারি। একটিবার দেখেই আমি ফিরে আসব। মনে মনে এমন কল্পনা করেই কুন্দনন্দিনী শেষ রাতে দত্তবাড়ির দিকে এগোচ্ছিল। অট্টালিকার সামনে যখন সে গিয়ে পৌঁছল, তখনও ভোর হতে কিছুটা দেরি আছে। কুন্দ পথের দিকে চেয়ে দেখল, নগেন্দ্র কোথাও নেই। ছাদের দিকে দেখল, সেখানেও নেই। জানলায় উঁকি দিল, নগেন্দ্র নেই। কুন্দ ভাবল, এখনো বুঝি তিনি ঘুম থেকে ওঠেননি? বোধহয় ওঠার সময়ও হয়নি। ঠিক আছে, ভোর হোক, আমি বরং ওই ঝাউতলায় বসি। ঝাউতলায় বড় অন্ধকার। দু একটা পাতা কি ফল মাঝে মাঝে মুটমুট করে বাগানে খসে পড়ছে। মাথার ওপরে গাছের পাখিরা পাখা ঝাড়া দিচ্ছে। অট্টালিকার দারোয়ানদের দল কখনো দরজা খুলছে, কখনো বন্ধ করছে। সে শব্দ ভেসে আসছে। একসময় উষার সমাগম জানান দিয়ে ঠান্ডা বাতাস বয়ে গেল এক ঝলক। স্বরলহরীতে আকাশ ভাসিয়ে কুন্দর মাথার ওপর দিয়ে ডেকে গেল পাপিয়া। কিছু পরে ঝাউ গাছেও কোকিল ডেকে উঠল। শেষে ঘুম ভাঙা সব পাখিগুলো গোলযোগ বাঁধিয়ে দিল। কুন্দর ভরসা নিভে আসতে লাগল। আর যে ঝাউতলায় বসে থাকা যায় না। ভোর হয়েছে, আলো ফুটেছে, কেউ দেখে ফেলবে এবার। ফিরে যাই। এই ভেবে কুন্দ উঠে পড়ল। তবু একটা আশা মনের মধ্যে প্রবল হয়ে উঠল। সকালে উঠে অন্তঃপুর লাগোয়া ফুলের বাগানে নগেন্দ্র মাঝে মাঝে হাওয়া খেতে যান। হয়তো এতক্ষণে সেখানে হাঁটতে গিয়েছেন তিনি। একবার সে জায়গাটা না দেখে কুন্দ ফিরতে পারল না। কিন্তু সে বাগান পাঁচিলে ঘেরা। খিড়কির দরজা না খুললে সেখানে যাওয়ার উপায় নেই। বাইরে থেকেও দেখা যাবে না। অগত্যা খিড়কির দরজা খোলা না বন্ধ দেখতে কুন্দ সেদিকে পা বাড়াল। খিড়কির কাছে গিয়ে কুন্দ দেখল দরজা খোলা। সাহস করে সে ভেতরে ঢুকে পড়ল। কুন্দনন্দিনী বকুল গাছের আড়াল থেকে বাগানটাকে ভালো করে দেখল। নগেন্দ্রর দীর্ঘায়ত দেবমূর্তি কোথাও নেই। লতামণ্ডপে নজর করে সে দেখল তার স্নিগ্ধ পাথরের মেঝে কেউ যেন শুয়ে রয়েছে। কুন্দর মনে হলো নগেন্দ্র বুঝি। ভালো করে দেখার জন্য সে পায়ে পায়ে গাছের আড়াল ধরেই এগোতে লাগলো সেদিকে।
দুর্ভাগ্যক্রমে সেই সময়ই লতামণ্ডপে শুয়ে থাকা ব্যক্তিটি উঠে পড়ে বেরিয়ে এলো। হতভাগিনী কুন্দ দেখল সে নগেন্দ্র নয়, সূর্যমুখী। ভয় পেয়ে কুন্দ এক ফুলে ঢাকা কামিনী গাছের পেছনে লুকোলো। না এগোতে পারছে না পিছোতে। সে দেখতে পেল সূর্যমুখী বাগানে ঘুরে ঘুরে ফুল বাছাই করে বেড়াচ্ছে। যেখানে কুন্দ লুকিয়েছিল সূর্যমুখী ক্রমে সেদিকেই আসতে লাগল। কুন্দ বুঝল এবার সে ধরা পড়েই যাবে। শেষে সূর্যমুখী তাকে দেখতে পেল, তবে দূর থেকে বোধ করি চিনতে পারেনি। তাই জিজ্ঞেস করল, কে ওখানে? ও কে গা? ভয়ে কাঁটা কুন্দ নীরবে দাঁড়িয়ে রইল, পা সরল না। সূর্যমুখী কাছে এগিয়ে এলো, দেখল কুন্দ। অবাক হয়ে সে বলল, কে? কুন্দ নাকি? কুন্দ তবু নিশ্চুপে দাঁড়িয়ে, উত্তর দিল না। সূর্যমুখী কুন্দর হাত ধরল, বলল, এসো এসো এসো, ভেতরে এসো, আর আমি তোমায় কিচ্ছু বলবো না। হাত ধরে কুন্দনন্দিনীকে অন্তঃপুরের ভেতরে নিয়ে গেল সূর্যমুখী। এদিকে কুন্দনন্দিনীর খোঁজে সেরাতেই দেবেন্দ্র গিয়ে পৌঁছলেন হীরার বাড়িতে। ছদ্মবেশে সুরারঞ্জিত হয়ে এঘর ওঘর খুঁজে বেড়াতে লাগলেন। কুন্দ কোথাও নেই। হীরা তাকে দেখেই বুঝল আগমনের হেতু। মুখে কাপড় দিয়ে সে হাসতে লাগল। দেবেন্দ্র রেগে জিজ্ঞাসা করলেন, হাসিস কেন? এত ফুর্তি কিসে? তোমার দুঃখ দেখে গো, খাঁচার পাখি যে পালিয়েছে। যতই খানা তল্লাশি করো, এখন যে ওকে পাবে না। সে কি, পালালো কেন? আর গেলই বা কোথায়? দেবেন্দ্রর প্রশ্নে হীরা যা যা জানত আদ্যপান্ত খুলে বলল। শেষে বলল, সকালে ঘুম ভেঙে দেখি কুন্দ ঠাকুরুন ঘরে নেই। অনেক খুঁজলাম চারপাশে। খুঁজতে খুঁজতে শেষে বাবুদের বাড়িতে গিয়ে দেখি উমি সেখানেই গিয়েছে। এবার তার বড় আদর। সব শুনে দেবেন্দ্র হতাশ হয়ে ফিরে যাচ্ছিলেন, কিন্তু মনের সন্দেহ কাটেনি। ইচ্ছে ছিল আর একটু বসে ভাবগতিক বুঝে যান। আকাশের এক কোণে একটু মেঘ ছিল, তা দেখে বললেন, বৃষ্টি এলো বুঝি। থাকবেন কি যাবেন বুঝতে না পেরে দেবেন্দ্র ইতস্তত করতে লাগলেন। এদিকে হীরার ইচ্ছে দেবেন্দ্র আর একটু বসেন, কিন্তু একে সে স্ত্রীলোক, একা থাকে, তাতে রাত গড়িয়েছে। বসতে বলতেও পারল না। তাহলে অধঃপাতে সিঁড়ি বেয়ে আর এক পা নামতে হয়, তাও তার কপালে ছিল। দেবেন্দ্র বললেন, তোমার ঘরে ছাতা আছে? হীরার ঘরে ছাতা ছিল না। দেবেন্দ্র অগত্যা আবার তাকে বললেন, তোমার ঘরে একটু বৃষ্টিটা দেখে গেলে কেউ কি কিছু মনে করবে? মনে করব কেন? কিন্তু যা দোষ হয় তা তো এই রাতের বেলা আপনি আমার বাড়ি আসতেই ঘটে গিয়েছে। তবে বসতে পারি। হীরা কোনো উত্তর দিল না। দেবেন্দ্র রয়েই গেলেন। হীরা তখন তক্তপোষের ওপরে পরিষ্কার বিছানা পেতে তাকে বসাল। সিন্দুক থেকে রূপো বাঁধানো হুঁকো বের করে নিজের হাতে তার মধ্যে ঠান্ডা জল ভরে মিঠে কড়া তামাক সেজে পাতার নল করে দিল। দেবেন্দ্র পকেট থেকে একটি ব্র্যান্ডির ফ্লাস্ক বের করে বিনা জলে পান করলেন। নেশা চড়লে দেখলেন হীরার চোখ জোড়া বড় সুন্দর। বস্তুত তা ভারী সুন্দর। বড় বড় চোখ দুটি ঘন কালো উজ্জ্বল, লাস্যে ভরা চাহনি। দেবেন্দ্র অপলক চেয়ে হীরাকে বললেন, তোমার যে দিব্য চক্ষু। হীরা মৃদু হাসল। দেবেন্দ্র দেখলেন ঘরের কোণে একটা ভাঙা বেহালা পড়ে। গুনগুন করে গান গাইতে গাইতে দেবেন্দ্র সেই বেহালাখানা এনে তাতে ছড় টানলেন। সে বেচারা ঘাঁকর ঘুঁকর করতে লাগলো। দেবেন্দ্র হীরাকে জিজ্ঞাসা করলেন, এ বেহালা তুমি পেলে কোথায়? ওই এক ভিখারির কাছ থেকে কিনেছিলাম। দেবেন্দ্র বেহালার ছড় টেনে টেনে তাকে এক প্রকার চলনসই করে তুললেন। তারপর তারই সঙ্গে গলা মিলিয়ে
মধুর কণ্ঠে মধুর ভাবযুক্ত মধুর পদ গাইলেন মধুর ভাবে। হীরার চোখ যেন আরো জলজল করে উঠল। কিছুক্ষণের জন্য পুরোপুরি আত্মবিস্মৃত হয়ে পড়ল সে। সে যে হীরা, এই যে দেবেন্দ্র, সে কথা যেন ভুলেই গেল সে। তার মনে হতে লাগলো, ইনি স্বামী, আমি তার পত্নী। বিধাতা যেন আমাদের পরস্পরের জন্যই সৃষ্টি করেছেন। বহুকাল হলো আমাদের তিনি মিলিয়ে দিয়েছেন। বহুকাল ধরে যেন আমরা একে অপরের প্রণয়ে সুখী। হীরা নিজের মনেই ফিসফিসিয়ে বলে চলেছিল এসব। সে কথাগুলো দেবেন্দ্রর কানে গেল। তিনি শুনতে পেলেন হীরা তাঁকে মন প্রাণ সঁপে দিয়েছে। এদিকে কথাগুলো বলে ফেলার পর হীরার চৈতন্য হলো। সে বুঝল কি ঘটে গিয়েছে। তার মাথা ঘুরে উঠল। উন্মত্তের মতো আকুল হয়ে সে দেবেন্দ্রকে বলল, আপনি এখনই আমার ঘর থেকে বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। দেবেন্দ্র হতবাক হয়ে গেলেন। বললেন, সে কি হীরা, এ কি বলছো? শিগগিরই যান বলছি, না হলে আমি চলে যাব। সে কি, তাড়িয়ে দিচ্ছ কেন এভাবে? আপনি যান, যান এখান থেকে, নইলে নইলে আমি লোক ডাকবো। আপনি কেন আমার সর্বনাশ করতে এসেছিলেন? উফ, একেই বলে স্ত্রী চরিত্র। উন্মাদিনী প্রায় হীরা এবার রেগে গেল। উচ্চ কণ্ঠে বলল, স্ত্রী চরিত্র? স্ত্রী চরিত্র মন্দ নয়। তোমাদের মতো পুরুষের চরিত্রই অতি মন্দ। তোমাদের ধর্মজ্ঞান নেই, পরের ভালো মন্দ বোধ নেই। কেবল নিজের সুখটুকু খুঁজে বেড়াও। কেবল কিসে কোন স্ত্রীলোকের সর্বনাশ করবে সেই চেষ্টায় ফেরো। নইলে কেন তুমি আমার বাড়িতে বসলে বলো? আমার সর্বনাশ করবে এ অভিপ্রায় কি তোমার ছিল না? নিশ্চিত আমাকে কুলোটা ভেবেছিলে, তাই না? নইলে কোন সাহসে বসবে তুমি? কিন্তু আমি কুলোটা নই, আমি কুলোটা নই। আমরা দুঃখী লোক, গতর কাটিয়ে খাই। কুলোটা হওয়ার অবকাশ আমাদের নেই। বড় মানুষের বউ হলে কি করতাম তা বলতে পারি না। দেবেন্দ্র ভ্রুভঙ্গি করলেন। তা দেখে হীরা খুশি হল। দেবেন্দ্রর দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে কোমল স্বরে সে বলতে লাগল, প্রভু, আপনার রূপ গুণ দেখে আমি পাগল হয়েছি, কিন্তু আমাকে কুলোটা ভাববেন না। আমি আপনাকে দেখে সুখী হই, তাই আপনি আমার ঘরে বসতে চাইলে বারণ করতে পারি না। কিন্তু আমি যে অবলা স্ত্রী জাতি, আমি বারণ করতে পারিনি বলে কি আপনার বসা উচিত হয়েছে? আপনি মহাপাপিষ্ঠ। এই ছলে ঘরে ঢুকে আমার সর্বনাশ করতে চেয়েছেন। এখনই আমার ঘর থেকে আপনি চলে যান। দেবেন্দ্র আর এক ঢোক সুরা পান করে ব্যঙ্গের সুরে বললেন, ভালো ভালো হিরে, তুমি তো দারুণ বক্তৃতা দিলে হে। একদিন আমাদের ব্রাহ্ম সমাজে এসে বক্তৃতা দেবে। এমন উপহাসে হীরা দুঃখ অপমানে জর্জরিত হল। রাগত স্বরে সে বলল, আমি আপনার উপহাসের যোগ্য নই। আপনাকে অতি অধম লোক ভালোবাসলেও সে ভালোবাসা নিয়ে তামাশা করাটা ঠিক নয়। আমি ধার্মিক নই, ধর্ম বুঝি না, ধর্মে আমার মনও নেই। তবে আমি কুলোটা নই বলার স্পর্ধা দেখালাম, কারণ আমার মনে মনে প্রতিজ্ঞা আছে, ভালোবাসার লোভে আমি কলঙ্ক কিনব না। যদি আপনি আমাকে এতটুকু ভালোবাসতেন তবে এই প্রতিজ্ঞা আমি করতাম না। আপনার ভালোবাসার তুলনায় আমি কলঙ্ককে তৃণসম দেখি, কিন্তু আপনি ভালোবাসেন না আমায়। সেখানে কি সুখের জন্য আমি কলঙ্ক কিনব? কিসের লোভে নিজের গৌরব ছাড়ব? আপনি যুবতী নারী হাতে পেলে কখনো ছাড়েন না, তাই আমার এ পুজো গ্রহণ করলেও করতে পারেন। কিন্তু কিছুদিন পরে হয়তো আমাকে ভুলে যাবেন, নয়তো যদি মনে রাখেন আমার কথা নিয়ে দলবলের কাছে উপহাস করবেন। এমনটা জেনে কেন আমি আপনার বাদী হব? কিন্তু যেদিন আপনি আমাকে ভালোবাসবেন সেদিন আপনার দাসী হয়ে চরণ সেবা করব নিশ্চিত। দেবেন্দ্র হীরার মুখে 3 প্রকার কথা শুনলেন। ভালোই বুঝলেন তার মনের অবস্থা ঠিক কেমন। মনে মনে ভাবলেন, বেশ বেশ, আমি তোমাকে চিনলাম।
এবার কলের পুতুলের মতো নাচাতে পারবো। যেদিন মনে করব সেদিন তোমাকে দিয়ে কাজ উদ্ধার করব। মনের মধ্যে এমন একটা বাসনা নিয়ে দেবেন্দ্র ফিরে গেলেন নিজের বাড়িতে। তবে ভাবনায় একটা মস্ত গলদ হয়ে গিয়েছিল। দেবেন্দ্র যে তখনও হীরার সম্পূর্ণ পরিচয় পাননি। এদিকে কুন্দনন্দিনী বেশ কিছুদিন নিখোঁজ থাকায় কমলমণিকে ফিরে আসতে হয়েছিল কলকাতায়। নগেন্দ্র সূর্যমুখীর সম্পর্কের টানাপোড়েন পেছনে ফেলে সে আবারও জুড়ে গিয়েছিল নিজের সুখী সংসারে। তবে কুন্দকে পাওয়া গেল কিনা সে ব্যাপারেও খোঁজ খবর সে নিত্যই নিত। এমনই একদিন বেলা দ্বিপ্রহর শ্রীশচন্দ্র গিয়েছেন আপিসে। খাওয়া দাওয়া সেরে বাড়ির লোক ঘুমিয়ে কাদা। বৈঠকখানা তালাবন্ধ। একখানা দোআঁশলা গোছের টেরিয়ার সে ঘরের বাইরের পাপোশের ওপর পায়ের ভেতর মাথা ঢুকিয়ে ঘুমোচ্ছে। অবকাশ পেয়ে কোনো প্রেমময়ী পরিচারিকা কোনো রসিক পরিচারকের কাছে বসে গোপনে তামাক খাচ্ছে, আর দুটিতে ফিসফিস করে কথা বলছে। কমলমণি তার শোয়ার ঘরে পা ছড়িয়ে বসে সূচ হাতে কার্পেট বুনছিল। আলুথালু চুল, কেউ কোথাও নেই। কেবল কাছে ছোট্ট পুত্র সতীশবাবু বসে মুখে নানান প্রকার শব্দ করছে এবং বুকে লাল ফেলছে। প্রথমে সে মায়ের কাছ থেকে উলগুলো অপহরণের চেষ্টায় ছিল, কিন্তু পাহারা বড় কড়া। অগত্যা এক মাটির বাঘের মুন্ড চেটেই ক্ষান্ত থাকতে হলো। কমলমণিও কার্পেট রেখে ছেলের সঙ্গে আলাপ জুড়ল। অসতুবাবু, মানুষ আপিস যায় কেন বলতে পারো? বুঝলে সতুবাবু, কখনো আপিস যেও না, কেমন? তোমার হাম করার ভাবনা কি? এর জন্য আপিস যেতে হবে না। আপিসে যেও না, তাহলে বউ দুপুরবেলা বসে বসে কাঁদবে যে। সতুবাবু এই বউ কথাটা বুঝলেন। কমলমণি তাকে সর্বদা ভয় দেখাতো বউ এসে মারবে, তাই সে তড়িঘড়ি বলল, মনে থাকে যেন, আপিস গেলেই বউ মারবে। এমন কথোপকথন কতদূর চলতো বলা মুশকিল। তবু থামল, কারণ ঘুম ভাঙা চোখ মুছতে মুছতে এক দাসী এসে হাজির। কমলমণিকে সে বলল, ও গিন্নিমা, এই চিঠিখানা এসেছে। চিঠি দাও দেখি। দাসী সে চিঠি কমলমণির হাতে দিল। কমলমণি তা ঘুরিয়ে সোজা করে দেখলেন সূর্যমুখীর চিঠি। কমলমণি সূর্যমুখীর চিঠি পড়ে হতবাক হয়ে বসে রইল। তাতে কুন্দর ফেরার খবর ছিল, আর ছিল এক ভয়ানক সংবাদ। কিন্তু কি এমন লেখা সেই চিঠিতে, যার জন্য কমলমণির এই হাল? শুনলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ২০ বৃক্ষ, পর্ব ৪, নাট্যরূপ পরমা দাশগুপ্ত, পরিচালনায় দেবলীনা আচার্য, বিশেষ তত্ত্বাবধানে সৌভিক গুহ সরকার, সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনায় ভিজুয়াল অডিও, ভাষ্য শেখর, সূর্যমুখী দেবশ্রী দাস চৌধুরী, নগেন্দ্র প্রসূন দাস, হীরা অধ্যায় সাহা, কুন্দনন্দিনী মৌমি দত্ত, সতীশ শ্রুতি রয় আচার্য, শ্রীশচন্দ্র স্পন্দন দাস, হরদেব গৌরব গুহ মজুমদার গোগো, কমলমণি শ্রেয়সী বন্দ্যোপাধ্যায়, দেবেন্দ্র সায়ন্তন ঘোষ এবং অন্যান্য শিল্পীরা। মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন।